আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকেও একটি লাইভ ক্লাস নিয়ে আসলাম। তো আজকে আমাদের লাইভ ক্লাসটা হবে এসএসসি নবম দশম শ্রেণী, এসএসসি নবম দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং, ঠিক আছে, এই সাবজেক্টের অর্থের সময়মূল্য খেয়াল করে দেখেন। এই অর্থের সময়মূল্য এই চ্যাপ্টারের উপরে। তো ইনশাআল্লাহ ঠিক আছে, আমার কথাগুলি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা এবং আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা এর কমেন্টে জানান একটু। আমরা একটু ক্লাসটা অতি দ্রুত শুরু করবো ইনশাআল্লাহ। আমার ক্লাস আমার কথা শুনতে পাচ্ছেন কিনা এবং ক্লাস পরিপূর্ণভাবে দেখা যাচ্ছে কিনা একটু পরিপূর্ণভাবে মানে একটু সাপোর্ট চাচ্ছি আপনাদের। তো অর্থের সময় মূল্য, অর্থের সময় মূল্য। আজকে আমাদের যে টপিকটা আছে অর্থের সময় মূল্য, এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ব্যাংকিং এর। এটা খেয়াল করে দেখেন, এটা একটা বেসিক এসএসসি ইন্টার ভার্সিটি লেভেলও এটা থেকে কোশ্চেন কোশ্চেন আসে। ভার্সিটি লেভেলও এটা খেয়াল করে। ইন্টারমিডিয়েটে হিউজ ইম্পর্টেন্ট, ইন্টারমিডিয়েটের জন্য হিউজ ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার অর্থের সমমূল্য। তো আমরা লাইভটা শুরু যেহেতু হয়েছে, তো আমরা ক্লাসটা কন্টিনিউ করি। তো অর্থের সময়মূল্য, তো অর্থের সময়মূল্য নর্মালি এটা খেয়াল করে এই কথাটার মধ্যেই আমাদের আছে। তো অর্থ মানে আমরা নর্মালি জানি, আর সময়ের মূল্য তাহলে এখন খেয়াল করে দেখেন অর্থ সমমূল্যের সাথে সাথে অর্থের সময়মূল্য, এটা যেভাবে আমাদের এখানে যেভাবে আলোচনা হয় অর্থের সময় মূল্য, এইটার মধ্যেই আমাদের এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট যে টপিকটা সেটা নিহিত। সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের পরিবর্তন, সময়ের পরিবর্তনের সাথে সাথে সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের পরিবর্তন, অর্থের মূল্যের পরিবর্তন। তো নর্মালি এটা থাকবে সময়ের পরিবর্তনের সাথে সাথে। ছোটবেলায় যখন আমি যখন ছোট ছিলাম তখন দেখা গেছে যে 2 টাকা দিয়ে 2টা রুটি পাওয়া যেত। এখন 2 টাকা দিয়ে ঠিক আছে, দেখেন সবচেয়ে সর্বনিম্ন যে টাকাটা এখন আমাদের হচ্ছে, সর্বনিম্ন টাকা হচ্ছে 10 টাকা। এই ঠিক আছে, 5 টাকা তো ওইভাবে ঠিক আছে কাউন্ট করাই হয় না, 10 টাকা। এখন আগে ঠিক আছে, আমি যখন ছোট ছিলাম তখন দেখা গেছে যে 2 টাকা দিয়ে 2টা রুটি পাওয়া যেত, আর এই 2টা রুটি খাইলে পেট ভরে যেত। এখন দেখা গেছে 2026 সালে আইসা দেখেন আপনি 10 টাকা দিয়ে রুটি খাবেন কিন্তু পেট ভরবে না। ঠিক আছে, 2 টাকা ঠিক আছে, 10 টাকা দিয়ে যদি একটা রুটি খান তো কি আপনার পেট ভরবে না। তো নর্মালি এটা দেখেন সময়ের পরিবর্তনের সাথে সাথে, সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন সেটা হচ্ছে অর্থের সময় মূল্য। এখন অর্থের সমমূল্যের মূল কারণ হচ্ছে সুদের হার। অর্থের সমমূল্যের মূল কারণ হচ্ছে সুদের হার। অর্থের সমমূল্যের মূল কারণ হচ্ছে কি? সুদের হার। অর্থের সমমূল্যের মূল কারণ কি হবে? সুদের হার। তো নর্মালি এটা খেয়াল করে দেখেন, আমরা যদি আবার একটু খেয়াল করি, তো অর্থের সমমূল্য কাকে বলে? মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা বোর্ড পরীক্ষায় অ্যাভেলেবেল আসে, বোর্ড পরীক্ষায় অ্যাভেলেবেল আছে। তো সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের পরিবর্তন, সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন সেটা হচ্ছে অর্থের সময় মূল্য। এটা খেয়াল করা, এটা কেন হয়? এটা হয় সুদের কারণে। এটা কেন? অর্থের সময় মূল্যের কিছু মূল কারণ হচ্ছে সুদের হার। অর্থের সমমূল্যের মূল কারণ হচ্ছে কি? মোস্ট ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। অর্থের সমমূল্যের মূল কারণ হচ্ছে সুদের হার। তাহলে আজকের 1 টাকা ভবিষ্যতে 1 টাকার সমান মূল্য বহন করে না। আজকের 1 টাকা ভবিষ্যতে 1 টাকার সমান মূল্য বহন করে না। আজকে এটুকু আমরা যদি বুঝি তাহলে খেয়াল করে দেখেন অর্থের সমমূল্য
আমরা এটুকু বুঝলে আমাদের সামনে আগানো কি হবে, পসিবল হবে। তো আমরা নর্মালি যদি অর্থের সময়ের পরিবর্তনের সাথে সাথে, তাহলে আগে সময় যদি চেঞ্জ যদি হয়, সময় যদি চেঞ্জ যদি হয়, তাহলে অর্থের মূল্য কি হয়, পরিবর্তন হয়। তারপরে অর্থের সময় মূল্যের গুরুত্ব। তো অর্থের সময় মূল্য এখন নর্মালি আমরা যদি সময়ের অর্থের সময় মূল্য কেন গুরুত্ব বহন করে, এখন আপনি সুযোগ ব্যয়, তো সুযোগ ব্যয় মানে হচ্ছে দেখেন এখানে গুরুত্ব যেটা অর্থ সমমূল্যের গুরুত্ব। ফার্স্ট হচ্ছে সুযোগ ব্যয়। সুযোগ ব্যয়, সুযোগ ব্যয় হচ্ছে লেখার কথা দেখেন, আপনি দুইটা প্রকল্প আছে, দুইটা প্রকল্পের মধ্যে যে কোনো একটা প্রকল্প গ্রহণ করবেন, দুইটা প্রকল্পের মধ্যে যে কোনো একটা লাভজনক প্রকল্প গ্রহণ করবেন, সেটা হচ্ছে সুযোগ ব্যয়। দুইটা প্রকল্পের মধ্যে কি বললাম, দুইটা প্রকল্পের মধ্যে, দুইটা লাভজনক প্রকল্পের মধ্যে যে কোনো একটা বেছে নেবেন, তাহলে সেটা হচ্ছে কি, সেটাকে বলা হচ্ছে সুযোগ ব্যয়। অর্থের সমমূল্য প্রয়োগ করে এটা নির্ধারণ করা হয়, অর্থের সমমূল্য প্রয়োগ করে সুযোগ ব্যয় নির্ধারণ করা হয়। এরপর হচ্ছে প্রকল্প মূল্যায়ন। প্রকল্প মূল্যায়ন, প্রকল্প প্রকল্প মূল্যায়ন, প্রকল্প মূল্যায়ন। তো প্রকল্প মূল্যায়ন বলতে নর্মালি আমরা এটা খেয়াল করে দেখেন, প্রকল্প যদি আমরা বলি এটা খেয়াল করে দেখেন প্রজেক্ট, আমরা ইংলিশে তো বলতে পারি প্রজেক্ট। তো প্রজেক্ট, এখন আপনি একটা খেয়াল করে দেখেন, আপনি কেন প্রকল্প নেবেন, দীর্ঘমেয়াদী প্রকল্প হচ্ছে দীর্ঘমেয়াদী প্রকল্প মূল্যায়নের ক্ষেত্রে বর্তমান মূল্যের সাথে ভবিষ্যৎ মূল্যের তুলনা করে আপনি প্রজেক্ট নির্ধারণ করবেন। এটা এই ক্ষেত্রে আপনার মূলধন বাজেটিং, আপনার মূলধনের উপর নির্ভর করবে যে আপনি আসলে কোন প্রজেক্টটা হাতে নেবেন। তাহলে খেয়াল করে দেখেন, প্রকল্প মূল্যায়নের মধ্যে আপনি খেয়াল করবেন বর্তমান মূল্যের সাথে, কোন দীর্ঘমেয়াদী যদি কোনো একটা প্রকল্প যদি আমি হাতে নেই, তাহলে আজকের বর্তমান মূল্যের সাথে ভবিষ্যৎ মূল্যের আয়ের মধ্যে তুলনা করতে হবে। বর্তমানের বর্তমান মূল্যের সাথে বর্তমান মূল্যের ব্যয়ের সাথে, কি বললাম, বর্তমান মূল্যের ব্যয়ের সাথে, বর্তমান মূল্যের ব্যয়ের সাথে, বর্তমানের যে ব্যয় ভবিষ্যতের আয়, বর্তমানের ব্যয় ভবিষ্যতের আয়। তাহলে খেয়াল করে দেখেন, বর্তমানের ব্যয়ের সাথে ভবিষ্যতের আয়। এখন খেয়াল করে দেখেন, আপনি যে প্রজেক্টটা শুরু করবেন সেই প্রজেক্টের জন্য অবশ্যই কি লাগবে, টাকা লাগবে। তো টাকা আপনি কি করতেছেন, ব্যয় করতেছেন। ব্যয় করার মাধ্যমে ভবিষ্যতে কি আপনি এখান থেকে কি পাবেন, টাকা ইনকাম করবেন। তো এই টাকা ইনকাম করার জন্য যে প্রজেক্টটা যেটা নেবেন, সেটা ভবিষ্যতে যদি টাকায় যদি না আসে, তাহলে আপনি এই প্রজেক্টটা নিয়ে কি করবেন বলেন। তাহলে আপনার কি করতে হবে, বর্তমানের বর্তমান মূল্যের ব্যয়ের সাথে ভবিষ্যতের আয়ের তুলনা করতে হবে। তুলনা করে মূলধন বাজেটিং, একটু খেয়াল করে দেখেন, মূলধন বাজেটিং, এটা বলে আবার ক্যাপ্টেন মূলধন বাজেটিং, মূলধন বাজেটিং। এখন এইখানে এটা খেয়াল করে দেখেন, বাজেটিং শব্দের সাথে আমরা অভ্যস্ত, বাজেটিং শব্দের সাথে অভ্যস্ত। আসলে আমি কত টাকা ইনভেস্ট করব এবং কত টাকা ফেরত পাবো সেটা জানার জন্য আমাদের এটা কি ইম্পর্টেন্ট। তাহলে আমরা প্রকল্প মূল্যায়ন, প্রকল্প মূল্যায়ন মধ্যে হচ্ছে বর্তমানে ব্যয়, বর্তমানে ব্যয়ের সাথে ভবিষ্যতে আমি কয় টাকা আর্ন করতে পারবো সেটাকে বলেছি। এরপরে হচ্ছে খেয়াল করে দেখেন, ঋণ গ্রহণ সিদ্ধান্ত। লাস্ট যে পয়েন্ট, এটা হচ্ছে ঋণ গ্রহণ সিদ্ধান্ত। এখন ঋণ গ্রহণ সিদ্ধান্ত ভালোভাবে খেয়াল করে একটু, ঋণ গ্রহণ সিদ্ধান্ত। ঋণ গ্রহণ সিদ্ধান্ত বলতে কি বোঝায়? তো নরমালি সুযোগ ব্যয় বলতে দেখেন, আপনার এই মোস্ট একটা ইম্পর্টেন্ট সুযোগ ব্যয় কি, মানে দুইটা লাভজনক প্রকল্পের মধ্যে, দুইটা লাভজনক প্রকল্পের মধ্যে যে কোনো একটা বাছাই করা, দুইটা লাভজনক প্রকল্পের মধ্যে যে কোনো একটা বাছাই করা হচ্ছে কি সুযোগ ব্যয়। তারপর প্রকল্প মূল্যায়ন হচ্ছে কি, বর্তমানের আপনার যে ব্যয়, সেই ব্যয়ের সাথে বর্তমানে ব্যয়ের সাথে ভবিষ্যতের আয়, ভবিষ্যতের আয় তুলনা করতে হবে। বর্তমানে ব্যয়ের সাথে ভবিষ্যতের আয় কি করতে হবে, কি ওয়ার্ড যেটা, বর্তমানে ব্যয়ের সাথে ভবিষ্যতের কি আয় তুলনা করলে আপনি প্রকল্প দেখেন প্রকল্প মূল্যায়ন করতে পারবেন। ঋণ গ্রহণ, ঋণ গ্রহণ, ঋণ গ্রহণ, ঋণ গ্রহণের সিদ্ধান্ত, ঋণ গ্রহণ সিদ্ধান্ত, ঋণ গ্রহণ সিদ্ধান্ত। এখন খেয়াল করে দেখেন, আপনি যে ব্যবসাটা শুরু করবেন সেটা খেয়াল করে দেখেন, সেটা আপনি নিজে, সেটা আপনি কি নিজে করতে পারেন, নিজের যে টাকা আছে সেই টাকা দিয়ে নিজে নাও করতে পারেন, আপনার অ্যামাউন্ট কি হতে পারে, কম হতে পারে। তো এই ক্ষেত্রে আপনার কি করতে হবে, ঋণ নিতে হবে। তাহলে ঋণ নিতে হইলে খেয়াল করে দেখেন, আপনি ঋণ নিছেন, ঋণ নেওয়ার পরে অবশ্যই আপনাকে কি করতে হবে, সেখানে সুদ দিতে হবে। এখন আপনি যেই টাকা ঋণ নিছেন, যে আপনার লাভ যদি না হয় তাহলে আপনি সুদ কিভাবে দিবেন, আপনি মুনাফা যদি না হয় তাহলে আপনি সুদ কিভাবে দিবেন। তো সেজন্য অবশ্যই আপনাকে কি করতে হবে, ঋণ গ্রহণ করার আগে সিদ্ধান্ত নিতে হবে। ঋণ গ্রহণ করার আগে অবশ্যই কি করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে যে আপনি ঋণ পরিশোধ করার মতো আপনার এবিলিটি আছে কিনা। তাহলে এটা খেয়াল করে দেখেন, অর্থ সমমূল্য গুরুত্ব যেটা আমাদের তিনটা পয়েন্ট মোস্ট ইম্পর্টেন্ট, এটা খেয়াল করে দেখেন ফাইন্যান্স বইয়ের মধ্যে ডিটেলস লেখা আছে, আপনি কি ওয়ার্ড গুলি জানেন। তাহলে সুযোগ ব্যয়, প্রকল্প মূল্যায়ন, ঋণ গ্রহণ সিদ্ধান্ত। আবার বলি, সুযোগ ব্যয়, প্রকল্প মূল্যায়ন, ঋণ গ্রহণ সিদ্ধান্ত।
এইটুকু হচ্ছে আমাদের রেখাল কথা দেখেন অর্থের সমমূল্য গুরুত্ব, অর্থের সময় মূল্য গুরুত্ব। তাহলে এখন রেখাল কথা দেখেন অর্থের সময় মূল্য, এখন আমাদের রেখাল কথা দেখেন এইখানে জানতে হবে ভবিষ্যৎ মূল্য কি, ভবিষ্যৎ মূল্য, ভবিষ্যৎ মূল্য, তারপর হচ্ছে রেখাল কথা দেখেন, তারপর হচ্ছে সুদের হার, সরল সুদের ক্ষেত্রে কি হয়, তারপর হচ্ছে বর্তমান মূল্য কি হয়, তারপর বছরে একাধিকবার বাট্টাকরণ বলতে কি বোঝায়। তো এই জিনিসগুলো আমাদের অবশ্যই আগে কি জানতে হবে। তো এই জিনিসগুলো আমরা যদি একটু হালকা দেখেন, আমরা যদি জানি তাহলে আমাদের এই চ্যাপ্টারটা কি হয়ে যাবে, ইজি হয়ে যাবে। যাক, ওটা হালকা দেখেন আমাদের এতটুকু বোঝা গেছে। দেন অর্থের সময় মূল্য রেখাল দেখেন দুইটা মূল্য, তাহলে বর্তমান মূল্য এবং বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য, বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য, বর্তমান মূল্য আর হচ্ছে ভবিষ্যৎ মূল্য। এখন বর্তমান মূল্য মানে কি, বর্তমানে যে টাকাটা আছে আমার, এটি হালকা দেখেন আপনি 10 টাকার মালিক, ভবিষ্যতে আপনি কয় টাকা হচ্ছে ব্যাংকে জমা রাখলে মনে করেন 20 টাকা পাইলেন, বর্তমানে 10 টাকা জমা রেখে এটি হালকা দেখেন 10 টাকা জমা রাখছি, ভবিষ্যতে 20 টাকা পাবো, তাহলে এইটা হচ্ছে এটি হালকা দেখেন এই পাবো, এই পাবো যে কথাটা আছে এটা হচ্ছে এটি হালকা দেখেন তাহলে ভবিষ্যৎ মূল্য। এখন ভবিষ্যৎ মূল্য হচ্ছে এটি হালকা, বর্তমান মূল্য আপনার কাছে যেটা আছে, বর্তমানে যেটা আছে আপনার কাছে, আপনার কাছে যেটা আছে বর্তমানে সেটা হচ্ছে বর্তমান মূল্য, আর আপনি ভবিষ্যতে যেটা পাবেন সেটা হচ্ছে কি ভবিষ্যৎ মূল্য। বর্তমান মূল্য বলতে নরমালি আমরা এটা খেয়াল করে দেখেন আমার কাছে আছে 10 টাকা, এই 10 টাকা আমি ব্যাংকে রাখতে চাই, ব্যাংকে আমি জমা রাখতে চাই, এই ক্ষেত্রে এটা খেয়াল করে দেখেন বর্তমান মূল্য আমার কত 10 টাকা, ভবিষ্যতে আমি ব্যাংকে জমা রাখি, তাহলে এটা খেয়াল করে ব্যাংক আমার কি সুদ দিবে। তাহলে সুদের মধ্যে আবার প্রকারভেদ আছে, একটা সরল সুদ আর একটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, সরল সুদ আবার হচ্ছে আর একটা কি চক্রবৃদ্ধি সুদ। তাহলে ওটা একটু পরে দেখবো। তাহলে ভবিষ্যৎ মূল্য এটা খেয়াল করে দেখেন আমি কি ভবিষ্যতে পাবো, যে জিনিসটা আপনি ভবিষ্যতে পাবেন সেটা হচ্ছে ভবিষ্যৎ মূল্য, আর বর্তমানে যেটা আপনার আছে সেটা হচ্ছে কি বর্তমান মূল্য। এটুকু আমাদের ক্লিয়ার। এটুকু আমরা বুঝছি কিনা দেখেন একটু, এটুকু ক্লিয়ার কিনা, এটুকু আমাদের ক্লিয়ার। তাহলে অর্থ সময় মূল্য এটা খেয়াল দেখেন এটুকু আমাদের ক্লিয়ার। তাহলে এখন এটা ভবিষ্যৎ মূল্য, তো নির্দিষ্ট এটা খেয়াল দেখেন বর্তমান মূল্য হচ্ছে ভবিষ্যতে প্রাপ্ত অর্থের আজকের মূল্যকে, তাহলে ভবিষ্যৎ বর্তমান মূল্য কি বলবো, ভবিষ্যতে প্রাপ্ত অর্থের আজকের যে মূল্য, ভবিষ্যতে যে টাকাটা পাবো সেটা আজকের যে মূল্য যেটা আছে, আজকের যেটা মূল্য সেটা হচ্ছে বর্তমান মূল্য। ভবিষ্যতে এটা খেয়াল দেখেন আমি 10 টাকা, আজকে 10 টাকা ইনভেস্ট করে আমি আগামী খেয়াল দেখেন 5 বছর পর 20 টাকা পাবো, সেটা হচ্ছে ভবিষ্যৎ মূল্য। তাহলে এখন খেয়াল দেখেন বর্তমান মূল্য, তারপর হচ্ছে বার্তাকরণ, বার্তাকরণ বলতে বর্তমান মূল্যে নির্ণয় করা কি, ভালো করে খেয়াল করে দেখি বর্তমান মূল্য নির্ণয় করা কি, বর্তমান মূল্য, বর্তমান মূল্য নির্ণয় করাকে, বর্তমান মূল্য কি করাকে নির্ণয় করাকে, বর্তমান মূল্য নির্ণয় করাকে বার্তাকরণ বলে। বর্তমান মূল্য নির্ণয় করা কি বলে বার্তাকরণ, বর্তমান মূল্য নির্ণয় করা কি কি বলে বার্তাকরণ, আর ভবিষ্যৎ মূল্য নির্ণয় করাকে কি বলে, বর্তমান মূল্য নির্ণয় করা কি বলে বার্তাকরণ, আর ভবিষ্যৎ মূল্য নির্ণয় করাকে চক্রবৃদ্ধিকরণ। ভবিষ্যৎ মূল্য নির্ণয় করাকে ভালো করে খেয়াল করে দেখেন ভবিষ্যৎ মূল্য, ভবিষ্যৎ মূল্য নির্ণয় করাকে চক্রবৃদ্ধিকরণ, চক্রবৃদ্ধিকরণ। ঠিক আছে, সংক্ষিপ্ত প্রশ্ন অনেক সময় আসে। তো বর্তমান মূল্য নির্ণয় করা কি বলা হচ্ছে বার্তাকরণ। এখন এটা খেয়াল করে দেখেন আপনি কিভাবে মনে রাখবেন, এখানে ব এখানেও কি ব, তাহলে দুটো সেম ওয়ার্ড, এটা খেয়াল করে দেখেন। তাহলে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা কি বলা হচ্ছে কি চক্রবৃদ্ধিকরণ। তাহলে আপনি খেয়াল করে দেখেন বর্তমান মূল্য নির্ণয় করা বার্তাকরণ কি কেন লেখা আছে, দুটো সেম ওয়ার্ড আছে। তো বর্তমান মূল্য এখানেও বর্তমান মূল্য লিখতে কি ব দিয়ে শুরু হচ্ছে, আর বার্তাকরণ লিখতেও কি ব শুরু হচ্ছে, এই দুটো সেম ওয়ার্ড। এই সেম ওয়ার্ড থাকার কারণে আপনি বুঝবেন যে ঠিক আছে খেয়াল করে দেখেন এটা দ্বারা বর্তমান মূল্য দ্বারা কি বোঝাচ্ছে বার্তাকরণ বোঝাচ্ছে, আর ভবিষ্যৎ মূল্য দ্বারা কি বোঝাচ্ছে চক্রবৃদ্ধিকরণ। তাহলে এখানে খেয়াল করে দেখেন এখানে হচ্ছে ভ আর এখানে হচ্ছে চ, মিল নাই। তাহলে খেয়াল করে দেখেন ভবিষ্যৎ মূল্য বের করতে হলে ভবিষ্যতে কি হবে না হবে এটা উল্টা পাল্টা করে দেয়, বুঝতে পারছেন, এভাবে আপনি মনে রাখতে পারেন। এটুকু ক্লিয়ার কিনা, বর্তমান মূল্য নির্ণয় করা কি বলা হচ্ছে বার্তাকরণ, আর ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা কি বলা হচ্ছে চক্রবৃদ্ধিকরণ। সরল সুদ, এবার আসি তো খেয়াল করে দেখেন সরল সুদ কি আসবে, সরল সুদ। তো সরল সুদ যেটা খেয়াল করে দেখেন সরল সুদ কি হবে, শুধুমাত্র আসল টাকার উপর, শুধুমাত্র আসল টাকার উপর। ভালো করে খেয়াল করি সরল সুদ, সরল সুদ,
সরল সুদ হবে শুধুমাত্র আসল টাকার উপর, শুধুমাত্র আসল টাকার আসলের উপর, শুধুমাত্র আসলের উপর সুদ, আসলের উপর, শুধুমাত্র আসলের উপর, শুধুমাত্র আসলের উপর যে সুদ হয়, শুধুমাত্র আসলের উপর যে সুদ হবে সেটা হচ্ছে সরল সুদ। সরল মানে এটা খেয়াল করে দেখেন, সরল মানে হচ্ছে এখানে কি নাই, প্যাচ ট্যাচ নাই, এটা সাধারণ। খেয়াল করো, সরল মানে আপনি মনে করবেন সাধারণ, এখানে কোনো প্যাচ নাই, কোনো কিছু নাই, প্যাচ নাই, জিলাপির কোনো প্যাচ নাই, জিলাপির প্যাচ, জিলাপির প্যাচ, জিলাপির প্যাচ নেই, তাহলে সেটা জিলাপির প্যাচ নাই, তাহলে সে সরল। এটা খেয়াল করো, রসগোল্লা, তাহলে সরস্বতী আপনি কি মনে করবেন, রসগোল্লা, সরস্বতী কি রসগোল্লা। আর চক্রবৃদ্ধিকরণ যখনই হবে তখন এটা কি আপনি মনে করবেন জিলাপি। বুঝতে পারছেন? সরস্বতীর ক্ষেত্রে আপনি মনে রাখবেন ঠিক আছে রসগোল্লা, ঠিক আছে রসগোল্লা। সরস্বতী কি কি মনে রাখবেন, হ্যাঁ রসগোল্লা। আর এটা কালকে দেখেন, আপনি যদি ঠিক আছে চক্রবৃদ্ধি সুদ মনে করবেন যখন, তখন এটা কি হবে, জিলাপি। চক্রবৃদ্ধি সুদ এবার আসবে, এটা কালকে দেখেন চক্রবৃদ্ধি, চক্র, এটা কালকে দেখেন চক্র বৃদ্ধি। তাহলে চক্রবৃদ্ধি মানে কি সুদের উপর, সেটা কালকে দেখেন চক্রবৃদ্ধি সুদ কি হবে তাহলে বলেন তো দেখি একটু। চক্রবৃদ্ধি সুদ, সুদ আসলের উপর, চক্রবৃদ্ধি সুদ হবে, চক্রবৃদ্ধি সুদ, সুদ আসলের উপর, সুদ প্লাস আসলের উপর, সুদ প্লাস আসলের উপর, সুদ প্লাস আসলের উপর যে সুদ, সুদ প্লাস সুদ এবং আসলের উপর যে সুদ হবে, সুদ এবং আসলের উপর যে সুদ হবে সেটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। সেটা কি সুদ, চক্রবৃদ্ধি সুদ। তাহলে এবার ভালোভাবে খেয়াল করে দেখেন, সুদ এবং আসলের উপর যে সুদ হবে, সুদ এবং আসলের উপর যে সুদ হবে সেটা হচ্ছে কি চক্রবৃদ্ধি সুদ। সুদ এবং আসলের মধ্যে যে সুদ হবে সেটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। সুদ এবং আসলের উপর যে সুদ হবে সেটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। সুদ এবং আসলের উপর যে সুদ হবে সেটা হবে কি চক্রবৃদ্ধি সুদ। এটা ক্লিয়ার? খেয়াল করতে করতে স্যার চোখ ব্যথা হয়ে গেছে। হ্যাঁ, যদি খেয়াল না থাকে তাহলে কিভাবে হবে? জীবনটাই তো খেয়ালের উপর নির্ভরশীল, সর্বদিন রোকন। তাহলে এটা আবার একটু দেখি। তাহলে সরল সুদ বলতে বোঝায় শুধু আসলের উপর যে সুদ পাওয়া যাবে, সরল সুদ হবে শুধু আসলের উপর। আর চক্রবৃদ্ধি সুদ, চক্র, এটা খেয়াল করে দেখেন, চক্র, চক্র মানে কি এভাবে ঘুরে, জিলাপি, জিলাপি মানে কিভাবে এভাবে ঘুরে ঘুরে বানায় না? দেখা করে দেখেন জিলাপি বানানোর ক্ষেত্রে এইভাবে ঘুরে ঘুরে বানায়। আর মিষ্টি গোল্লা, রসগোল্লা যখন বানায় তখন অবশ্যই কি জাস্ট বানায় গেলে টুক করে খায় দেয়, আর আপনি টুক করে এভাবে খায় বলেন। তাহলে খেয়াল করে দেখেন, সরল সুদ হচ্ছে সুদ আসলের উপর, শুধুমাত্র আসলের উপর। আর চক্রবৃদ্ধি সুদ হচ্ছে কি সুদ প্লাস আসলের উপর যে সুদ হয় সেটা হচ্ছে কি চক্রবৃদ্ধি সুদ। সেটা কি সুদ, চক্রবৃদ্ধি সুদ। এরপরে হচ্ছে আমাদের সামনে এইটুকু তো আমাদের বোঝা গেল প্রকৃত সুদের হার। এখন আরেকটা আছে প্রকৃত সুদের হার, প্রকৃত সুদের হার। তাহলে প্রকৃত সুদের হার বলতে প্রকৃত, প্রকৃত সুদের হার। তাহলে প্রকৃত সুদের হার ইএআর, ইএআর। তাহলে এটা এর মধ্যে আমাদের সংক্ষিপ্ত ভাষার মধ্যে আসে ইএআর এর পূর্ণ রূপ কি। তাহলে এটার মধ্যে আগে অ্যানুয়াল ইফেক্টিভ ডেট, অ্যানুয়াল ই ফর ইফেক্টিভ, ইফেক্টিভ অ্যানুয়াল রেট। তো প্রকৃত সুদের হার অথবা কার্যকরী সুদের হার, এটার নাম হতে পারে কার্যকরী সুদের হার, কার্যকরী সুদের হার। ইএআর এর পূর্ণরূপ, ইএআর এর পূর্ণরূপ কি, ইএআর এর পূর্ণরূপ কি, ইফেক্টিভ অ্যানুয়াল রেট, ইফেক্টিভ অ্যানুয়াল রেট, প্রকৃত সুদের হার। তাহলে প্রকৃত সুদের হার বলতে কি, এখন দীর্ঘমেয়াদী ঋণ প্রক্রিয়ায়, দীর্ঘমেয়াদী কোন একটা ঋণ প্রক্রিয়ায় বারবার চক্রবৃদ্ধির মাধ্যমে, দীর্ঘমেয়াদী একটা, এখানে আমরা প্রকৃত সুদের হারের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী একটা প্রকল্প ঋণ প্রক্রিয়ায় বারবার চক্রবৃদ্ধির মাধ্যমে যে সুদের হার, চক্রবৃদ্ধির মাধ্যমে যে সুদের হার হবে তাকে বলা হচ্ছে প্রকৃত সুদের হার। তাহলে দীর্ঘমেয়াদী ঋণ প্রক্রিয়ায়, দীর্ঘমেয়াদী কি হবে ঋণ প্রক্রিয়ায়, তাহলে এখানে আপনারা দেখেন এইখানে লাগবে ঋণ, ঋণ প্রক্রিয়ায়, এখানে ঋণের ক্ষেত্রে হবে এই কথাটা, এটা প্রকৃত সুদের হার হবে ঋণের ক্ষেত্রে। প্রকৃত সুদের হার কখন কানেক্টেড হবে, ঋণের ক্ষেত্রে, ঋণ প্রক্রিয়ায়, ঋণ প্রক্রিয়ায়, কোন প্রক্রিয়ায়, ঋণ প্রক্রিয়ায় বারবার, ঋণ প্রক্রিয়ার মাধ্যমে চক্রবৃদ্ধি, ঋণ প্রক্রিয়া বারবার চক্রবৃদ্ধির মাধ্যমে, যে এটা চক্রবৃদ্ধি আকার হবে, কি আকার হবে, চক্রবৃদ্ধি আকার হবে। ঋণের মাধ্যমে যখনই ঋণ হবে, ঋণ হইলে এটা হবে। এই প্রকৃত সুদের হার কখন ইউজ করবো, ঋণ যখন নিব, যে আমি কারোর কাছে ঋণ নিছি তখন এই প্রক্রিয়াটা আমরা ব্যবহার করব, এছাড়া আমরা এটা কি ব্যবহার করব না। তাহলে আবার আমরা একটু ক্লিয়ারলি একটু যদি বোঝার চেষ্টা করি, দীর্ঘমেয়াদী ঋণ প্রক্রিয়া, দীর্ঘমেয়াদী
ঋণ প্রক্রিয়া বারবার চক্রবৃদ্ধির মাধ্যমে, দীর্ঘমেয়াদী ঋণ প্রক্রিয়ায়, দীর্ঘমেয়াদী ঋণ প্রক্রিয়ায়, দীর্ঘমেয়াদী ঋণ প্রক্রিয়ায় বারবার চক্রবৃদ্ধির মাধ্যমে, বারবার চক্রবৃদ্ধির মাধ্যমে, বারবার চক্রবৃদ্ধির মাধ্যমে, বারবার চক্রবৃদ্ধির মাধ্যমে, বারবার চক্র বৃদ্ধির মাধ্যমে, বারবার চক্রবৃদ্ধির মাধ্যমে যে সুদের হার হয়, যে সুদের হার, যে সুদের হার হয়, যে সুদের হার হয়, তাহলে দীর্ঘমেয়াদী ঋণ প্রক্রিয়ায় বারবার চক্রবৃদ্ধির মাধ্যমে যে সুদের হার হয় সেটা হচ্ছে প্রকৃত সুদের হার, সেটা হচ্ছে প্রকৃত সুদের হার। তাহলে এই প্রকৃত সুদের হার আমরা ব্যবহার করব ঋণ নেওয়ার ক্ষেত্রে, প্রকৃত সুদের হার ব্যবহার করবো আমরা ঋণ নেওয়ার ক্ষেত্রে। প্রকৃত সুদের কখন ব্যবহার করবো? ঋণ নেওয়ার ক্ষেত্রে। 72 রোল বিধি 72। এখন এটুকু আমাদের ক্লিয়ার। এরপর আসবে রোল 72 অথবা বিধি 72, রোল 72 অথবা বিধি 72, রোল 72 বা বিধি 72। বার্ষিক চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে কি বললাম? বার্ষিক চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে যে কোনো পরিমাণ বিনিয়োগকৃত অর্থ কত বছরে কত পার্সেন্ট সুদে, ভালো করে এখানে আমাদের দেখতে হবে কত বছরে কত পার্সেন্ট সুদে। বিধি 72, বিধি 72, বিধি 72 মানে কত বছরে কত বছরে কত পার্সেন্ট সুদে, কত পার্সেন্ট সুদে। এইখানে মেইন ওয়ার্ড বছরটা, বছর আর হচ্ছে সুদের ক্ষেত্রে সুদের হার, বছর আর সুদের হার। এখানে বিধি 72 বলা যখন থাকবে তখন দেখা গেছে বার্ষিক চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে, আর এটা হবে বার্ষিক চক্রবৃদ্ধিকরণ, বার্ষিক চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে, বার্ষিক চক্রবৃদ্ধিকরণ, বার্ষিক চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে, বার্ষিক চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে বিনিয়োগকৃত অর্থ, বার্ষিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে বিনিয়োগকৃত অর্থ, বিনিয়োগকৃত অর্থ কত বছরে দ্বিগুণ হবে, কত বছরে অথবা কত পার্সেন্টে, কত পার্সেন্ট সুদে দ্বিগুণ হবে, এটা বলা থাকবে দ্বিগুণ হবে। এই জাস্ট আরেকটা কথা লেখা থাকবে দ্বিগুণ হবে, এই কথাটা থাকবে তখনই বুঝতে হবে এখানে বিধি 72, বিধি 72। তাহলে আমরা এটা খেয়াল করি বার্ষিক চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে, বার্ষিক চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে কত বছরে অথবা কত পার্সেন্ট সুদে, কত পার্সেন্ট সুদে টাকা দ্বিগুণ হবে, টাকাটা কি হবে? দ্বিগুণ হবে। এটা বোঝানোর জন্য, এটা বোঝানোর জন্য আমাদের লাগবে কি? বিধি 72। এটা বোঝানোর জন্য কি লাগবে? বিধি 72, বিধি 72। এখন এইখানে আপনাদের এসএসসি লেভেলে বিধি 72 সম্পর্কে আলোচনা করা হয়েছে, ইন্টারমিডিয়েট লেভেলে বিধি 69 আছে, বিধি 72 আছে। এসএসসি লেভেলে কি আছে? এসএসসি লেভেলে বিধি 69 রয়েছে। দেন হচ্ছে এখন ফিউচার ভ্যালু যেটা আছে, এটা আমরা ম্যাথের কাছাকাছি যেহেতু ফিউচার ভ্যালু, তাহলে ফিউচার ভ্যালুরে ফিউচার ভ্যালু, তাহলে ফিউচার এটা ফুটুরি, হ্যাঁ ফিউচার মানে তাহলে কি? ফিউচার ভ্যালুর সংখ্যা বলা হচ্ছে এফভি, প্রেজেন্ট ভ্যালু যেটা আছে, প্রেজেন্ট ভ্যালু, প্রেজেন্ট ভ্যালুরে বলা হচ্ছে পিভি, তাহলে ফিউচার ভ্যালুরে বলা হচ্ছে এফভি, ফিউচার ভ্যালুরে বলা হচ্ছে এফভি, আর প্রেজেন্ট ভ্যালুরে বলা হচ্ছে, ফিউচার ভ্যালুরে বলা হচ্ছে কি? ফিউচার ভ্যালুরে বলা হচ্ছে, ফিউচার ভ্যালুরে বলা হচ্ছে এফভি, আর প্রেজেন্ট ভ্যালুরে বলা হচ্ছে কি? পিভি। আর ইএআর যেটা আছে, ইএআর ইফেক্টিভ অ্যানুয়াল রেট, ইফেক্টিভ অ্যানুয়াল রেট, ইএআর, এটুকু বোঝা গেছে কিনা? এখন ইএআর আমরা এইগুলো জানলাম। এখন আমরা সূত্রগুলো একটু মনে রাখার জন্য কিভাবে কি করতে হবে দেখাই। তাহলে ভবিষ্যৎ মূল্য, ভবিষ্যৎ মূল্য ও বার্ষিক চক্রবৃদ্ধি, ভবিষ্যৎ মূল্য ও বার্ষিক চক্রবৃদ্ধি। তো এইখানে এই সূত্রটার মধ্যে আমাদের বার্ষিক পরীক্ষা বছরে আমরা একবার দেই, বছরে আমরা কয়বার দেই? একবার দেই। তাহলে এইভাবে আমরা মনে রাখতে পারি, তাহলে এই ভবিষ্যৎ মূল্য বের করার ক্ষেত্রে চক্রবৃদ্ধি পাবো, একবার সুদ পাওয়া যাবে। কয়বার সুদ পাওয়া যাবে? একবার সুদ পাওয়া যাবে। তাহলে চক্রবৃদ্ধি, তাহলে একবার সুদ পাওয়া যাবে। তাহলে এটা খেয়াল কর, এইভাবে যদি আমরা চিন্তা করি বার্ষিক পরীক্ষা বছরে কয়বার দেই, বার্ষিক শব্দটা থাকা মানে হচ্ছে আমরা সাধারণ ভবিষ্যতের ভবিষ্যৎ মূল্যের একবার সুদ পাবো। বার্ষিক বার্ষিক চক্রবৃদ্ধি যখনই দেখবো তখন আমরা কয়বার সুদ পাবো? একবার সুদ পাবো। তাহলে ভবিষ্যৎ মূল্য ইংরেজি হচ্ছে এফবি, তাহলে
ইনটু ইকুয়াল টু পিভি ইনটু 1 যোগ সুদের হার পাওয়ার n। তাহলে ভবিষ্যৎ মূল্য ও বার্ষিক চক্রবৃদ্ধি কয়বার সুদ পাওয়া যাবে? একবার সুদ পাওয়া যাবে। তাহলে এফবি সমান সমান পিভি ইনটু 1 যোগ সুদের হার পাওয়ার হচ্ছে n। ভবিষ্যৎ মূল্যের সূত্র এটা দিয়েই আমরা এটা খেয়াল করে দেখেন, এই সূত্রটা দিয়ে আমরা 4টা সূত্র বের করতে পারবো। কয়টা সূত্র বের করা যাবে? 4টা বের করা যাবে। আর এই তাহলে ভবিষ্যৎ মূল্য ও বার্ষিক চক্রবৃদ্ধি মূল্যের সূত্র কি? এফবি সমান সমান কি হবে? এফবি সমান সমান পিভি ইনটু 1 যোগ সুদের হার পাওয়ার n। এফবি সমান সমান পিভি ইনটু 1 যোগ সুদের হার পাওয়ার হচ্ছে কি? n। তাহলে এইখানে পিভি মানে হচ্ছে বর্তমান মূল্য, এটা হচ্ছে সুদের হার, এটা কি সুদের হার, আর n মানে হচ্ছে সময়। n মানে কি? সময়। n মানে কি হচ্ছে? সময়। n মানে হচ্ছে সময়। তাহলে ভবিষ্যৎ মূল্য ও বার্ষিক বছরে একাধিকবার বাট্টাকরণ, ভবিষ্যৎ মূল্য ও বছরে একাধিকবার চক্রবৃদ্ধিকরণ, ভবিষ্যৎ মূল্য ও বছরে একাধিকবার চক্রবৃদ্ধিকরণ, ভবিষ্যৎ মূল্য ও বছরে কি একাধিকবার কি করণ? চক্রবৃদ্ধি, বছরে একাধিকবার চক্রবৃদ্ধিকরণ। বছরে একাধিকবার চক্রবৃদ্ধিকরণ। তাহলে সুদ এবং আসলের উপর যে সুদ হয় সেটা হচ্ছে চক্রবৃদ্ধিকরণ সুদ, সেটা বলা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। সুদ এবং আসলের উপর যে সুদ সেটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। তাহলে বছরে একাধিকবার বলা হচ্ছে, এইখানে চেঞ্জটা হবে, একবার সুদ পাওয়া যাবে না, একের বেশি সুদ পাওয়া যাবে। তো নর্মালি এইখানে যখনই বলবে একাধিকবার চক্রবৃদ্ধিকরণ, তখন নিচে আসবে চক্রবৃদ্ধির সংখ্যা। এম দ্বারা বোঝাচ্ছে চক্রবৃদ্ধির সংখ্যা। এম দ্বারা কি বোঝাচ্ছে? চক্রবৃদ্ধির সংখ্যা। এম দ্বারা কি বোঝাচ্ছে? চক্রবৃদ্ধির সংখ্যা। এম দ্বারা বোঝাচ্ছে চক্রবৃদ্ধির সংখ্যা। যখনই চক্রবৃদ্ধির সংখ্যা আসবে তখন এন এর সাথে এম গুণ হবে। যখনই চক্রবৃদ্ধির সংখ্যা আসবে এন এর সাথে কি হবে? এম গুণ হবে। আবার এটা খেয়াল করি, তাহলে ভবিষ্যৎ মূল্য ও বছরে একাধিকবার চক্রবৃদ্ধিকরণ, তাহলে এটা হচ্ছে কাউন্টার, এটা হচ্ছে 2 নাম্বার টাইপ। আর এর আগেরটা যখন ছিল তাহলে ভবিষ্যৎ মূল্য ও বার্ষিক চক্রবৃদ্ধি, তখন ছিল এটা টাইপ 1। দেন হচ্ছে ভবিষ্যৎ মূল্য ও বছরে একাধিকবার চক্রবৃদ্ধিকরণ, এটা হচ্ছে টাইপ 2। টাইপ 2 এইটা। তাহলে এটার ক্ষেত্রে এফবি সমান সমান পিভি ইনটু 1 যোগ সুদের হার পাওয়ার হচ্ছে n ইনটু m i বাই m, আর n ইনটু m i বাই m। একবার ভাগ হবে, একবার গুণ হবে। mটা একবার কি হবে? ভাগ হবে, একবার কি হবে? ভাগ, আর একবার কি হবে? গুণ। তাহলে m একবার কি হবে? ভাগ, আর একবার কি হবে? গুণ হবে। ভবিষ্যৎ মূল্যের ক্ষেত্রে চক্রবৃদ্ধিকরণ হয়, আর বর্তমান মূল্যের ক্ষেত্রে হয় বাট্টাকরণ। বর্তমান মূল্যের ক্ষেত্রে কি হয়? বাট্টাকরণ। আর ভবিষ্যৎ মূল্যের ক্ষেত্রে চক্রবৃদ্ধিকরণ। এখন আমরা টাইপ 3 যেটা, বর্তমান মূল্য ও বার্ষিক বাট্টাকরণ, বর্তমান মূল্য ও বার্ষিক বাট্টাকরণ। এইখানে তো এটা করার ক্ষেত্রে আমরা যদি ম্যাথ যদি বুঝি, যোগ বিয়োগ পারলে এই সূত্র বানানো সম্ভব। তাহলে এখানে পিভিটা আমরা সাইড চেঞ্জ করলাম, পিভি ইনটু 1 যোগ সুদের হার পার হচ্ছে n, এফবি তাহলে কি এই পাশে। এখন আমরা ভ্যালু বের করবো কার? পিভি ভ্যালু বের করবো। তাহলে পিভি সমান সমান, তাহলে এইখানে ফিউচার ভ্যালু উপরে, নিচে আসবে কি 1 যোগ সুদের হার পাওয়ার হচ্ছে n। এটা এখানে আবার লিখি একটু, তাহলে উপরে আপনি এখানে মনে রাখবেন ফ্লাই। যখনই বর্তমান মূল্য দেওয়া থাকবে, ভবিষ্যৎ মূল্য বের করতে হবে। তাহলে ভবিষ্যৎ মূল্য ফ্লাই করে উঠবে, মানে ভবিষ্যৎ মূল্য ফ্লাই করে পাওয়া যাবে, তাহলে উপরে থাকবে। ভবিষ্যৎ মূল্য কোথায় থাকবে? বর্তমান মূল্যের ক্ষেত্রে ভবিষ্যৎ মূল্য কোথায়? উপরে থাকবে। ফ্লাই করে উপরে পাবেন, মানে ফ্লাই করলে কোথায়? উপরে পাওয়া যায়। নিচে পাওয়া কি নাই? পসিবিলিটি নাই। তাহলে ফ্লাই করলে কোথায় পাওয়া যাবে? উপরে পাওয়া যাবে। এখন আপনি ঠিক আছে এরকম করে যদি ফ্লাই যদি করেন, তাহলে অবশ্যই কোথায় মূল্য পাবেন? ভবিষ্যৎ মূল্য কোথায় পাবেন? উপরে পাবেন। তাহলে এফবি বাই 1 যোগ
সুদের হার পার হচ্ছে n, তাহলে পিবি ইকুয়াল টু এইটা। এটুকু ক্লিয়ার? তাহলে বর্তমান মূল্য ও বার্ষিক বার্তাকরণ, বর্তমান মূল্য ও বার্ষিক বার্তাকরণ এটা আমাদের বোঝার জন্য অবশ্যই জানতে হবে বর্তমান মূল্য যদি দেওয়া থাকে। হ্যাঁ, জীবনে কেটি শাহী স্যারলি কেউ না হয় আমরা ছাড়া, না এরা জীবনটা এরকম আসলে। জীবনে বড় হইতে হইলে আসলে ওই মানে ছোট থেকে বড় হইতে হবে, ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল, সেটা আসলে রিয়েলিটি। এটুকু আমাদের বোঝা গেলেই হয়েছে। যারা বুঝতেছেন তারা, যারা পারেন তারাই আসলে ক্লাসে অ্যাটেন্ড করেন, আর যারা না পারেন এটা পরে দেখে নেন। তো বর্তমান মূল্য ও বার্ষিক বার্তাকরণ, বর্তমান মূল্য ও বার্ষিক বার্তাকরণ, তাহলে বর্তমান মূল্য বার্ষিক বার্তাকরণের ক্ষেত্রে আমাদের এইটা সাইডটা চেঞ্জ করতে হবে। মানে এটা কোথায় আছে? বাম সাইড, এটা বাম সাইড, এটা হচ্ছে ডান সাইড। তাহলে ডান সাইডে যেটা ছিল সেটা আমরা বাম সাইডে নিয়ে আসলাম, তাহলে এফবি কোথায় গেল? ডান সাইডে চলে গেল। তো ডান সাইডে যেহেতু চলে গেছে, আমরা এখানে ভ্যালু বের করবো কার? বর্তমান মূল্য। তো বর্তমান মূল্য এই সাইডে আছে, আর এর সাথে এখানে গুণ অবস্থা আছে, ও একদম সুদের হার পার হচ্ছে n, একদম সুদের হার পার হচ্ছে কি? n। তাহলে এফবিটা অটোমেটিক উপরে চলে গেল, এফবিটা অটোমেটিক কোথায় চলে গেল? উপরে চলে গেল। আর নিচে বাকি থাকলো কি? একদম সুদের হার পার হচ্ছে n, একদম সুদের হার পার হচ্ছে কি? n। তাহলে এখন বছরে একাধিকবার বর্তমান মূল্য ও বছরে একাধিকবার বার্তা করো, বছরে একাধিকবার, বছরে একাধিকবার, একাধিকবার বার্তাকরণ। তো বর্তমান মূল্যের ক্ষেত্রে বছরে একাধিকবার বার্তাকরণ যদি বলে তাহলে কি হবে? জাস্ট আমরা এইখানে আয়ের নিচে কি বসাই দিব? আয়ের নিচে কি বসাই দিব? এম, আর এর সাথে কি হবে? এম গুণ হবে। এইখানে টাইপ হচ্ছে, এটা টাইপ হচ্ছে 4, এর আগে যেটা ছিল ওটা টাইপ 3 ছিল। তাহলে এইখানে আপনি এইভাবে চিন্তা করবেন, তাহলে ফ্লাই ফ্লাই করতেছে কোথায়? আকাশে বা উঠতেছে? আকাশে। তাহলে আকাশ কি নিচে না উপরে? আকাশ কোথায়? উপরে। আকাশ কোথায়? উপরে। তাহলে আকাশ উপরে, তাহলে আপনার এটা থাকবে বর্তমান ভবিষ্যৎ মূল্য কোথায় থাকবে? উপরে থাকবে। আর নিচে কে থাকবে? একযোগ সুদের হার পার হচ্ছে কি? এম। একযোগ সুদের হার পার হচ্ছে এম। তাহলে টাইপ আমাদের এখানে টাইপ হলো কটা? চারটা। টাইপ হলো কটা? চারটা টাইপ। তাহলে আবার একটু আমরা রিপিট করি, বর্তমান ভবিষ্যৎ মূল্য ও বার্ষিক চক্রবৃদ্ধি করো, ভবিষ্যৎ মূল্য ও বার্ষিক চক্রবৃদ্ধি, ভবিষ্যৎ মূল্য ও বার্ষিক চক্রবৃদ্ধি। তাহলে ভবিষ্যৎ মূল্য ইংরেজি হচ্ছে এফবি। আবার একটু রিপিট করি, এফবি সমান সমান পিভি ইনটু এক যোগ সুদের হার পার হচ্ছে এন। এখন এটা থেকে আরো দুইটা সূত্র অটোমেটিক হয়। তাহলে এফবি সমান সমান পিভি ইনটু এক যোগ উপরে আই নিচে এম, এন ইনটু এম, 2 নাম্বার টাইপ, এটা টাইপ 2, টাইপ 2। দেন এটা থেকে আমরা সাইড যদি চেঞ্জ করি তাহলে আবার কি হবে? পিভি ইনটু এক যোগ সুদের হার পার হচ্ছে এন, এফবি ডান পাশে। তাহলে আপনি এখান থেকে কি করবেন? পিভি এর ভ্যালু বের করবেন। তাহলে এফবি উপরে এক যোগ সুদের হার পার হচ্ছে এন, এটা নিচে, এটা হচ্ছে টাইপ 3, টাইপ 3। এরপরে হচ্ছে এটারই চক্রবৃদ্ধি যদি সুদ বের করতে যান তাহলে এটা হচ্ছে টাইপ 4। তাহলে এফবি এক যোগ এন ইনটু এম, এটা টাইপ 4, টাইপ 4। এটা হচ্ছে টাইপ 1, টাইপ 1, টাইপ 2, দেন হচ্ছে টাইপ 3, টাইপ 4। এই চারটা এইভাবে যদি বুঝে বুঝে যদি করা যায় তাহলে অঙ্ক সহজ হয়ে যাবে। এই চারটা টাইপ যদি বুঝে বুঝে লেখা যায়, বা এই চারটা টাইপ যদি বুঝে বুঝে লেখা যায় তাহলে কি হবে? সহজ হয়ে যাবে। হৃদয় শেখ, আকাশ আমার পাশে বৈশা আছে স্যার। তাহলে এই আকাশ আপনার বন্ধু, আর ওই আকাশ যেটা উপরে যেটা আছে সেটা হচ্ছে কি? এটা আপনার বন্ধু, ঠিক আছে? এটা আপনি যখন ওই টাকা টাকা খাবেন তখন ওই আকাশে দিয়ে টাকা থাকবে আর কি, সেই ওই আকাশ থেকে বৃষ্টিও পড়ে, ঠিক আছে? আকাশ থেকে বৃষ্টিও পড়ে। তো নর্মালি এই চারটা টাইপ আমাদের এখানে আছে। এরপর হচ্ছে সরল সুদের ক্ষেত্রে আজকে
এটুকু দেখেন। তারপর হচ্ছে সরল সুদ। এখন সরল সুদ বলতে কি বোঝায় আবার? শুধু আসলের উপর যে সুদ আছে সেটা হচ্ছে সরল সুদ। সরল সুদের সরল সুদের ক্ষেত্রে সরল সুদের ক্ষেত্রে ভবিষ্যৎ মূল্য লাগবে। সরল সুদের ক্ষেত্রে কি লাগবে? ভবিষ্যৎ মূল্য লাগবে। সরল সুদের ক্ষেত্রে কি লাগবে? সরল সুদ। দেখেন এইখানে বোর্ডে এই কোশ্চেন এটা থেকে আসছে সরল সুদ। নবম যারা এবার 10-এ আছেন, সরল সুদ যারা এবার ক্লাস 10-এ আছেন তাদের মোস্ট ইম্পর্টেন্ট সরল সুদ। সরল সুদ কিসের উপর নির্ণয় করতে হয়? ভবিষ্যৎ মূল্যের উপর। ভবিষ্যৎ ভবিষ্যৎ মূল্যের উপর সরল সুদ কিসের উপর নির্ণয় করতে হয়? ভবিষ্যৎ মূল্যের উপর। সরল সুদের ক্ষেত্রে ভবিষ্যৎ মূল্য হচ্ছে সরল সুদের ক্ষেত্রে কি থাকবে? ভবিষ্যৎ মূল্য। সরল সুদের ক্ষেত্রে কি থাকবে? ভবিষ্যৎ মূল্য। সরল সুদের ক্ষেত্রে কি থাকবে? ভবিষ্যৎ মূল্য। হ্যাঁ, ইন্টারমিডিয়েট যারা আছেন একটু খেয়াল করেন, এখানে এই ইন্টারমিডিয়েটের ক্ষেত্রে সরল সুদটা কিসের উপর নির্ভর করতে হবে? ভবিষ্যৎ মূল্যের উপর। তাহলে এখন এই সূত্র কি আমরা পারি? এসএসসি লেভেলে বইয়ের মধ্যে নাই, কিন্তু দুঃখের বিষয় সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে এটা বোর্ডে আসছে। এখানে তাহলে এখানে কি মূল্য থাকতে হবে? ভবিষ্যৎ মূল্য থাকতে হবে। কি মূল্য থাকতে হবে? ভবিষ্যৎ মূল্য থাকতে হবে। তাহলে এখানে ভবিষ্যৎ মূল্য ইংরেজি কি আমরা জানি? এফবি। এফবি ইকুয়াল টু, তাহলে পিভি লেখা দেখেন পি প্লাস, এখানে আমরা এটা কালকা দেখেন পি প্লাস পিন, এখানে আমরা এটা কালকা দেখেন পি প্লাস পিন, এইটুকু আমরা মনে রাখি পি প্লাস পিন। তাহলে পি প্লাস পিন এটা খেয়াল করেন। সরল সুদের ক্ষেত্রে কি হবে? ভবিষ্যৎ মূল্য থাকতে হবে। কি মূল্য থাকতে হবে? অবশ্যই ভবিষ্যৎ মূল্য থাকতে হবে। যদি ভবিষ্যৎ মূল্যের ক্ষেত্রে সরল সুদের ক্ষেত্রে অবশ্যই ভবিষ্যৎ মূল্য থাকবে। তাহলে পি প্লাস পিন লিখলাম। এখন পিন তো আমরা চিনি নাকি? তাহলে পি মানে এটা খেয়াল করে দেখেন, এখানে পি লাগাই দিবেন, এখানে পি লাগাই দিবেন। এখানে কি? বর্তমান মূল্য। পিবি মানে কি? বর্তমান মূল্য। পিবি মানে বর্তমান মূল্য। তাহলে এখানে বর্তমান মূল্য। আই মানে কি? সুদের হার। আই মানে কি? সুদের হার। আর এন মানে হচ্ছে কি? সময়। এন মানে কি হচ্ছে? সময়। এন মানে হচ্ছে সময়। তাহলে আর এখানে পিবি মানে কি? বর্তমান মূল্য। তাহলে সরল সুদের ক্ষেত্রে কি লাগবে? ভবিষ্যৎ মূল্য লাগবে। সরল সুদের ক্ষেত্রে কি লাগবে? অবশ্যই ভবিষ্যৎ মূল্য লাগবে। সরল সুদের ক্ষেত্রে কি লাগবে? ভবিষ্যৎ মূল্য। তাহলে এখন যারা আছেন এরা আমার প্রকৃত দিনের চেয়ে প্রকৃত বন্ধু, আর যারা নাই সরল সুদের উপর ভবিষ্যৎ মূল্য থাকবে। সিয়াম ভেরি গুড। জি হাই হাই কোন কি স্যার? অবশ্যই এটাই তো। এখন দেখেন দশম শ্রেণী যারা এটা খেয়াল করে দেখেন, যারা লাইভে দেখতেছেন অবশ্যই ইম্পর্টেন্ট। খেয়াল করে দেখেন, যদি কোশ্চেন যদি কঠিন যদি হয় তাহলে এটা খেয়াল করে দেখেন বোর্ড কোশ্চেন, মানে বোর্ড কোশ্চেন যদি কঠিন যদি হয় তাহলে অবশ্যই কি এই সরল সুদ দিয়ে দিবে। আর সরল সুদ এটা আপনি মূল কি যদি না ধরতে পারেন, সরল সুদ কি জিনিস সেটাই বুঝবেন না, তাহলে কেমন দিবে? তাহলে অবশ্যই আপনার এই ক্ষেত্রে সুদটা জানতে হবে। তাহলে এখানে আপনি কিভাবে মনে রাখবেন? ভবিষ্যৎ মূল্য লাগবে। ভবিষ্যৎ মূল্য যদি থাকে তাহলে আপনি খেয়াল করে দেখেন আপনার সরল সুদের মধ্যে পি প্লাস পিন, পি প্লাস পিন। তাহলে পি মানে কি? পি মানে হচ্ছে পিভি চিন্তা করবেন। আর পি হচ্ছে পিন মানে পিভি, পিভি ইনটু খেয়াল করে দেখেন এখানে ইনটু হচ্ছে আবার এখানে কি কোন কিছু নাই, এর মানে হচ্ছে ইনটু। কোন কিছু নাই মানে হচ্ছে কি? ইনটু। কোন কিছু নাই মানে কি? ইনটু। কোনো কিছু নাই মানে হচ্ছে কি? ইনটু। তো এটুকু আমাদের ক্লিয়ার। আমি একবার বলছিলাম স্যার সরল সুদের কথা, তখন রেসপন্স করে না, সরি। যদি দেখা গেছে স্যার, ঠিক আছে, অনেক সময় ব্যস্ততার কারণে হোক বা যে কোনো কারণে হইতে পারে, ঠিক আছে। এখন একটু খেয়াল করেন, একটু জেনে নেন যে ঠিক আছে সরল সুদের ক্ষেত্রে অবশ্যই কি ভবিষ্যৎ মূল্য থাকবে। সরল সুদের ক্ষেত্রে কি থাকবে? অবশ্যই ভবিষ্যৎ মূল্য থাকবে। তাহলে ক্ষেত্রে এককালীন অর্থ, ঠিক আছে, এককালীন অর্থের এইখানে আরেকটা কথা মনে রাখছেন, এককালীন, সরি, এককালীন। কোনকালীন? এককালীন। এককালীন। এককালীন কি থাকবে? এককালীন অর্থ। এককালীন অর্থের ভবিষ্যৎ মূল্য এককালীন। এটা এককালীন হচ্ছে এককালীন টাকা দেওয়া থাকবে। সরল সুদের ক্ষেত্রে অবশ্যই এককালীন টাকা দেওয়া থাকবে। কয়কালীন টাকা থাকবে? এককালীন। তো এটা আমাদের এইটুকু এটুকু বোঝা গেছে কিনা? এটুকু বোঝা গেছে কিনা? এটুকু বোঝা গেছে কিনা? ক্লিয়ার? এখন প্রকৃত সুদের হার, ইএআর, ইএআর প্রকৃত সুদের হার, এইটুকু সূত্র বলা আজকে এভাবে। যদি টাইপ ওয়াইজ আপনি যদি ম্যাথ করেন, এই ম্যাথ কিছুই না, এই ম্যাথ কিছুই না। অনেক স্টুডেন্ট বলে যে ফাইন্যান্স অনেক কঠিন, ফাইন্যান্স বুঝি না। তাহলে এখন আমি যেভাবে টাইপ ধরাই দিচ্ছি, আপনি এইভাবে যদি প্র্যাকটিস যদি করেন, যে না ঠিক আছে, আপনি যদি এভাবে প্র্যাকটিস করেন তাহলে আপনি সহজে কি করতে পারবেন। তাহলে ইএআর এর ক্ষেত্রে
EAR EAR এর ক্ষেত্রে এই ক্ষেত্রে দেখেন এই ক্ষেত্রে দুইটা জিনিস খেয়াল করবেন। EAR এর ক্ষেত্রে দুইটা জিনিস খেয়াল করবেন। EAR এর ক্ষেত্রে কয়টা জিনিস খেয়াল করবেন? দুইটা জিনিস খেয়াল করতে হবে, দুইটা জিনিস দেখতে হবে। EAR এর ক্ষেত্রে দুইটা জিনিস দেখতে হবে। দুইটা জিনিস হচ্ছে, ফার্স্ট যেটা চক্রবৃদ্ধি সংখ্যা। কি সংখ্যা বললাম? চক্রবৃদ্ধি সংখ্যা আগে থাকবে এবং পরে সুদের হার। পরে কি? সুদের হার। এই খেয়াল করেন, চক্রবৃদ্ধি সংখ্যা। তাহলে EAR এর ক্ষেত্রে ফার্স্ট দুটো জিনিস দেখতে হবে। EAR এর ক্ষেত্রে ফার্স্ট দুটো জিনিস দেখতে হবে, চক্রবৃদ্ধি সংখ্যা আগে আছে কিনা এবং পরে সুদের হার আছে কিনা। আগে চক্রবৃদ্ধি থাকবে, পরে কি থাকবে? সুদের হার। এটা যদি থাকে তাহলে বার্ষিক চক্রবৃদ্ধি বের করতে হবে। এটা যদি থাকে তাহলে কি বের করতে হবে? বার্ষিক চক্রবৃদ্ধির সংখ্যা, বার্ষিক চক্রবৃদ্ধি বের করতে হবে। তাহলে EAR এর ক্ষেত্রে দুইটা জিনিস দেখতে হবে। EAR এর ক্ষেত্রে দুইটা জিনিস দেখতে হবে। একটা হচ্ছে চক্রবৃদ্ধি সংখ্যা আগে থাকবে এবং পরে সুদের হার থাকবে। আগে কি থাকবে? চক্রবৃদ্ধির সংখ্যা, পরে কি থাকবে? সুদের হার। আগে কি থাকবে? চক্রবৃদ্ধির সংখ্যা, পরে হচ্ছে কি? সুদের হার। এটা যদি থাকে তাহলে চক্রবৃদ্ধির সংখ্যার সাথে চক্রবৃদ্ধির সাথে সুদের হারটা কি হবে? গুণ হবে। বার্ষিক চক্রবৃদ্ধির সংখ্যা বের করতে হবে। বার্ষিক চক্রবৃদ্ধি কি বের করতে হবে? বার্ষিক। দেন হচ্ছে চক্রবৃদ্ধি সুদের হার আগে, সুদের হার আগে এবং পরে চক্রবৃদ্ধি, পরে চক্রবৃদ্ধি। এটার ক্ষেত্রে বার্ষিক এটার ক্ষেত্রে বার্ষিক দেওয়া আছে। সুদের হার আগে থাকলে সুদের হার কি থাকবে? আগে থাকবে এবং পরে কি থাকবে? চক্রবৃদ্ধি। এটা মানে হচ্ছে বার্ষিক চক্রবৃদ্ধি দেওয়া আছে। কি চক্রবৃদ্ধি দেওয়া আছে? বার্ষিক চক্রবৃদ্ধি দেওয়া আছে। এর মধ্যে বার্ষিক চক্রবৃদ্ধি কি দেওয়া আছে? বার্ষিক চক্রবৃদ্ধি দেওয়া আছে। কিন্তু যদি সুদের চক্রবৃদ্ধির সংখ্যা আগে থাকে, যদি চক্রবৃদ্ধির সংখ্যা কি থাকে? আগে যদি থাকে, যদি চক্রবৃদ্ধির সংখ্যা 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 আগে থাকে এবং পরে সুদের হার থাকে, তাহলে বার্ষিক বার্ষিক চক্রবৃদ্ধি। তাহলে এটা দেখাচ্ছি ঠিক আছে কিভাবে করতে হবে। এটুকু ক্লিয়ার কিনা? এটুকু ক্লিয়ার কিনা? এটার ক্ষেত্রে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার বের করতে, বার্ষিক চক্রবৃদ্ধি বের করতে হবে। তাহলে এই চক্রবৃদ্ধির সংখ্যা আর হচ্ছে সুদের হার, এর দুটো গুণ করতে হবে। গুণ করে বার্ষিক হবে। বুঝতে পারছো? কারণ সুদের হার আগে থাকবে এবং পরে চক্রবৃদ্ধি থাকে, এটা বার্ষিক চক্রবৃদ্ধি আছে। এটা কি চক্রবৃদ্ধি আছে? বার্ষিক চক্রবৃদ্ধি আছে। এখন বিধি 72, বিধি 72 সূত্রটা লেখা হয় নাই, সূত্রটা কি আছে আমরা সূত্রটা একটু দেখি। EAR এর ক্ষেত্রে যে সূত্রটা হবে, EAR এর ক্ষেত্রে যে সূত্র, তাহলে এক কি হবে? যোগ I বাই M পাওয়ার হচ্ছে M মাইনাস হচ্ছে 1 সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবেন এখানে 100। তাহলে এখানে একটু ডিফারেন্স, এটা কার কথা? এইটুকু আমরা যদি দেখি EAR এর ক্ষেত্রে আমাদের একটু ডিফারেন্স সূত্র পড়তে হচ্ছে। তাহলে 1 যোগ I বাই M, তাহলে I তো মানে সুদের হার, M দ্বারা ভাগ, আবার পাওয়ার হচ্ছে M মাইনাস 1 ইন্টু 100 ইন্টু কি 100 প্রকৃত বা কার্যকরী সুদের হার। এটা বলা হচ্ছে প্রকৃত বা কার্যকরী সুদের হার। প্রকৃত বা কার্যকরী সুদের হার বলতে কি বোঝায়? EAR, it's just effective annual rate, effective annual rate। তাহলে 1 যোগ I বাই M পাওয়ার হচ্ছে M 1 বিয়োগ ইন্টু হচ্ছে কত? 100 ইন্টু হচ্ছে কত? 100। এখন বিধি 72, বিধি 72, বিধি 72, বিধি 72। তাহলে বিধি 72 বলতে এখন আপনি এখান থেকে কি বের করতে যাচ্ছেন? বার্ষিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে কত বছরে নির্দিষ্ট সুদের হারে বিনিয়োগত অর্থ দ্বিগুণ হবে। তাহলে বিধি 72 মানে হচ্ছে দ্বিগুণ হবে। কিছুক্ষণ আগে আমি এই কথাটা রিপিট করছিলাম। তো এখন এইখানে বিধি 72 যদি আপনি সময় বের করতে চান, তাহলে 72 কে সুদের হার দ্বারা, আয় দ্বারা ভাগ করতে হবে। সুদের হার দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে। সুদের হার
যদি আপনি সময় বের করতে চান বিধি 72 দ্বারা, মানে কত সময় দ্বিগুণ হবে, কত সময় দ্বিগুণ হবে এটা যদি বের করতে চান, অবশ্যই এখানে 72 কে সুদের হার দ্বারা ভাগ করতে হবে। যদি আপনি বের করতে চান সুদের হার কত সময়, কত সময় কি হবে, মানে কত বছরে সুদের হার দ্বিগুণ হবে, তাহলে এটা কত সময় এন দ্বারা ভাগ করতে হবে। তাহলে এইখানে আপনি এই দুইটা সূত্র, বিধি 72 ক্ষেত্রে দুইটা সূত্র, বিধি 72 ক্ষেত্রে কি দুইটা সূত্র, বিধি 72 ক্ষেত্রে কি দুইটা সূত্র। তাহলে এতটুকু ক্লিয়ার কিনা, এতটুকু যদি ক্লিয়ার থাকে আজকে, তাহলে এতটুকুই আলোচনা করি। এরপর চক্রবৃদ্ধি সংখ্যাগুলো কিভাবে আসে সেটা আমরা দেখবো ইনশাল্লাহ। আর কারো কোনো কোশ্চেন যদি থাকে আপনারা বলতে পারেন, আর যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে বলতে পারেন। সূত্রগুলা আমরা সহজে আলোচনা করলাম, কিভাবে মনে রাখা যায়, কিভাবে মনে রাখা যায় ওটা আমরা দেখলাম। এটা আজকে তাহলে এতটুকুই থাকুক। যারা লাইভ ক্লাসটা দেখতেছেন অবশ্যই শেয়ার করে দেন। আমাদের একটা ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল আছে, তো ওইখানে আপনারা এটা পাবেন ইনশাল্লাহ। তো অলরাউন্ডার ক্লাসরুম, অলরাউন্ডার ক্লাসরুম, এইখানে আমাদের আমাদের যে লাইভ ক্লাসগুলো হচ্ছে, এই ক্লাসের ভিডিওগুলা ঠিক আছে ফেসবুক তো দেখা গেছে যে লাইভ থেকে, যে লাইভগুলো থেকে ক্লাস নেওয়া হয় এইগুলি এক মাস পর ডিলিট করে দিবে। তো এইগুলো আমাদের ইউটিউব চ্যানেল আছে, তো এই ইউটিউব চ্যানেলে পাবেন ইনশাল্লাহ। তো সাবস্ক্রাইব করে রাখেন। আপনাদের এই বিপদে কাজে লাগতে পারে, আপনার বন্ধু বান্ধবদেরকে জানাই দিয়ে সাবস্ক্রাইব প্লাস শেয়ার দুটোই করেন। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।